আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুক্তাদের মাহমুদ, IBA ঢাকা ইউনিভার্সিটি থার্ড ইয়ার স্টুডেন্ট। সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ম্যাথ লেকচার 3 যেটা IBA BB অ্যাডমিশনের সেটা নিয়ে আমরা শুরু করব। সো এই লেকচারে আমরা হচ্ছে ফ্র্যাকশনস, তারপর পার্সেন্টেজেস, LCM HCF এরকম কিছু টপিকস নিয়ে আমরা আগাবো আর কি। সো আমরা যদি আজকের ফার্স্ট টপিক নিয়ে আমরা একটু দেখি। সো ফার্স্ট টপিকটা হচ্ছে আমাদের ফেস ভ্যালু অফ কারেন্সিস। সো ফেস ভ্যালু অফ কারেন্সিস যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ডিফারেন্ট টাইপস অফ ডলার্স দেওয়া থাকবে, যে আমাদের একটা হচ্ছে ডলারের ভ্যালু হচ্ছে 100 সেন্টস, দেন আরও কিছু লাইক সাচ এজ নিকেল, ডাইম, কোয়ার্টার, হাফ ডলার্স। সো এগুলো দে অল হ্যাভ ডিফারেন্ট ভ্যালুস। আমরা জানি যে $1 ইজ ইকুয়াল টু 100 সেন্টস, রাইট? সো আমাদের যখন বলবো যে 2 ডাইমস, সো 2 ডাইমসের এক্স্যাক্টলি ভ্যালুটা কত আমরা কিন্তু জানি না। সো হোয়াট উই ডু ইজ আমাদেরকে এখানে এই ভ্যালুগুলো মুখস্থ করতে হবে, যে $1 মানে 100 সেন্টস, হাফ ডলার মানে 50 সেন্টস, কোয়ার্টার মানে 25 সেন্টস, ডাইম মানে 10 সেন্টস অ্যান্ড নিকেল হচ্ছে 5 সেন্টস। সো আমরা যদি এই ভ্যালুগুলো মুখস্থ করে রাখি, আমাদেরকে যেরকম কিছু ম্যাথ দিবে ওই ম্যাথে কিন্তু আমাদের এইগুলোর ভ্যালু দেওয়া থাকবে না। আমাদেরকে বলে দিবে না যে 1 ডাইম হচ্ছে 10 সেন্টস, আমাদেরকে বলে দিবে না যে 1 নিকেল হচ্ছে 5 সেন্টস। সো হোয়াট উই হ্যাভ টু ডু ইজ আমাদের এই ভ্যালুগুলো মনে রাখতে হবে, অ্যান্ড ম্যাথগুলো করার সময় উই হ্যাভ টু অ্যাপ্লাই দিস ভ্যালুস ইন টু দ্য ম্যাথ ইন অর্ডার টু গেট টু দ্য সলিউশন, রাইট? সো আমাদেরকে যদি এখানে সাপোজ বলে দেয় যে আমাদের উই আর গিভেন 2 ডাইমস অ্যান্ড 2 নিকেলস, রাইট? সো আমাদের টোটাল ভ্যালুটা কত? সো আমরা জানি যে 2 ডাইমস হচ্ছে 10 সেন্টস, রাইট? সো 2 ডাইমস হচ্ছে আমাদের 20 সেন্টস। দেন অ্যাগেন আমাদের যেটা বলতে পারে আমাদের অ্যান্সার অপশন যেগুলো, সেই অ্যান্সার অপশনে কিন্তু আমাদের সেন্টসে দেওয়া থাকবে না, মোস্ট অফ দ্য টাইম আমাদের অ্যান্সার অপশনসে ডলার্স দেওয়া থাকবে, রাইট? সো তখন আমাদের কী করতে হবে, উই নো দ্যাট 2 ডাইমস হচ্ছে আমাদের 20 সেন্টস, উই নো যে 2 নিকেলস সো উই নো যে 2 ডাইমস হচ্ছে 20 সেন্টস অ্যান্ড 2 নিকেলস হচ্ছে 10 সেন্টস। সো আমাদেরকে যেটা, যদিও এরকম এত সিম্পল টাইপের ম্যাথ আসে না, বাট জাস্ট টু এক্সপ্লেইন দ্য প্রসেস টু ইউ গাইজ, আমি বলছি যে 2 ডাইমস যদি 20 সেন্টস, 2 নিকেলস যদি 10 সেন্টস হয়, তাহলে এটা আমরা যখন ডলারে কনভার্ট করবো সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 30/100 অথবা $0.3। সো আমাদের যে এইগুলো দেওয়া আছে 10 সেন্টস, 5 সেন্টস, 25 সেন্টস, 50 সেন্টস, এগুলো আমরা যখন ডলারে কনভার্ট করতেছি উই ডিভাইডেড বাই 100 ইন অর্ডার টু গেট টু দ্য ভ্যালু, বিকজ আমরা দেখতেছি যে $1 হচ্ছে 100 সেন্টস, রাইট? সো আমরা এইসব ভ্যালুগুলোকে যদি ডিভাইড বাই 100 করি উই গেট আওয়ার ভ্যালু ইন ডলার্স। সো এখন আমরা যদি কিছু ম্যাথ দেখি রিলেটেড টু ফেস ভ্যালু অফ কারেন্সিজ, আমরা যদি ফার্স্ট ম্যাথটা দেখি, সেখানে বলতেছে যে a man exchanged a dollar bill for change and received 9 coins, none of which were half dollars. How many of these coins were dimes? আচ্ছা, সো যেটা আমরা জানতে বললাম যে he received 9 coins, right? সো আমরা যদি প্রিভিয়াস স্লাইডটাতে দেখি, and none of those were half dollars. সো প্রিভিয়াস স্লাইডটাতে যদি আমরা দেখি হাফ ডলার হইতে পারবে না, and because the man received 9 coins, so obviously ওটার মধ্যে যে কোনো একটা কয়েনের ভ্যালু পুরা $1 হইতে পারে না, রাইট? কারণ আমাদের 9 কয়েন্সের মধ্যে যে কোনো একটাই যদি আমাদের ডলার হয়ে যাইতো, মানে 100 সেন্টস বেসিক্যালি, তখন তো অ্যাকচুয়ালি বাকি 8টা কয়েনের কোনো ভ্যালু থাকতো না, দ্যাট উডন্ট মেক সেন্স, রাইট? সো আমরা যেটা বুঝতেছি এখানে যে 9 কয়েন্স মেনশন করা আছে, এই 9 কয়েন্সের মধ্যে কোয়েশ্চেনে বলে দিচ্ছে যে হাফ ডলার নাই, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা ডলারও বাদ দিতে পারতেছি, বিকজ আমাদের যদি 9 কয়েন্সের মধ্যে যে কোনো একটা যদি আমাদের $1 ভ্যালু হয়ে থাকে, দ্যাট মিনস যে আমাদের বাকি 8টা কয়েনের কোনো ভ্যালু থাকতো না, বিকজ দ্য 9 কয়েন্স শুড অ্যাড আপ টু $1, রাইট? সো আমাদের যেটা আছে হাতে সেটা হচ্ছে আমাদের কোয়ার্টার, ডাইমস আর নিকেলস, রাইট? এটা জানি আমরা 10 সেন্টস, এটা জানি আমরা 5 সেন্টস, অ্যান্ড এটা জানি আমরা 25 সেন্টস, রাইট? সো we don't have a dollar, we don't have a half dollar, but we can have quarter, dimes and nickels. So এই তিনটার মধ্যে আমাদের থাকতে পারে আর কি। সো এখন যেটা বলতেছে how many of these coins were dimes, এখন জিনিসটা আমরা চিন্তা করি, আমরা জিনিসটা একটু সলভ করে ট্রাই করি।
এখানে আমাদের তিনটা অপশন আছে, রাইট? আমরা হাফ ডলার্স আর ডলার্স বাদ দেওয়ার পর আমাদের এই তিনটা অপশন আছে, ইটস আইদার কোয়ার্টার, ইটস আইদার ডাইমস, ইটস আইদার নিকলস। এই তিনটার অ্যাড করে বেসিক্যালি 9টা ইয়ে হচ্ছে আমাদের $1 ভ্যালু দিচ্ছে আর কি। সো এখন এই জিনিসটা চিন্তা করি, আমরা যদি কোয়ার্টারের জায়গায় নেই এক্স, এক্স হচ্ছে আমাদের নাম্বার অফ কোয়ার্টার্স, রাইট? ওয়াই হচ্ছে আমাদের নাম্বার অফ ডাইমস, অ্যান্ড জেড হচ্ছে আমাদের নাম্বার অফ নিকলস, রাইট? সো আমরা যদি এখন সলভ করা ট্রাই করি, আমরা এটা লিখতে পারি দ্যাট অ্যাজ উই হ্যাভ 9 coins, রাইট? কারণ এক্স হচ্ছে দ্য নাম্বার অফ কোয়ার্টার্স উই হ্যাভ, দ্য নাম্বার অফ ডাইমস উই হ্যাভ, দ্য নাম্বার অফ নিকলস উই হ্যাভ। সো তিনটায় যখন আমরা অ্যাড করতেছি, ইট শুড ইকুয়াল অ্যামাউন্ট টু 9 বিকজ উই হ্যাভ 9 coins, রাইট? এটা আমরা ইকুয়েশন 1 লিখতে পারি। দেন আমরা যদি ইকুয়েশন 2 আরেকটা ইকুয়েশন যদি আমরা বানাইতে চাই, সেটা আমরা করতে পারি বিকজ আমরা জানি যে এই 9টা কয়েনের যে ভ্যালুগুলো আসে, রাইট, দ্যাট উইল ইকুয়াল টু $1 or 100 cents বেসিক্যালি। সো আমরা যেটা করতে পারি যে এক্স হচ্ছে আমাদের নাম্বার অফ কোয়ার্টার্স, রাইট? আচ্ছা, এখন একটা জিনিস আমাদের অ্যাড করতে হবে, এক্স হচ্ছে আমাদের নাম্বার অফ কোয়ার্টার্স, রাইট? সো আমরা জানি যে একটা কোয়ার্টারের ভ্যালু হচ্ছে 25 cents। সো 25 cents আমাদের যদি দুইটা কোয়ার্টার থাকতো, সো আমাদের এখানে ভ্যালু 25 × 2 50 হয়ে যায় যাচ্ছে। যদি আই এম জাস্ট গিভিং অ্যান এক্সাম্পল, যে কোয়ার্টার যদি আমাদের দুইটা থাকতো তখন 25 × 2 50 হয়ে যেত। সো এইভাবে আমরা এই যে ভ্যালুগুলো 25, 10 and 5 এগুলো আমরা এক্স, ওয়াই অ্যান্ড জেডের সামনে বসাই দিব আর কি। সো এটা কিন্তু আমরা আরেকটা ইকুয়েশন বানাইতে পারি। অ্যান্ড দ্য থিং ইজ যে উই ক্যান হ্যাভ অ্যাবসলিউটলি 0 কোয়ার্টার্স or 0 ডাইমস or 0 নিকলস, রাইট? সো ওইটা কিন্তু এখানে চলে আসতো। আমাদের যদি ওয়াইয়ের ভ্যালু 0 হইতো, রাইট, আমাদের কোনো ডাইমস নেই, আমাদের অনলি কোয়ার্টার্স আর নিকলস আছে বিকজ উই ডোন্ট নো অ্যাকচুয়ালি যে কোনটার কত আছে। সো এটা আমরা আরেকটা ইকুয়েশন বানাইতে পারতেছি, উই ক্যান কল দিস ইকুয়েশন 2। আচ্ছা, সো এখন উই হ্যাভ 2 equations, বাট দ্য থিং ইজ we cannot make another equation. আমাদের enough information দেয়া নাই এখানে যে আমরা থার্ড একটা ইকুয়েশন বানাইতে পারবো। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু আননোন ভ্যারিয়েবলস হচ্ছে 3টা, which is x, y and z, রাইট? আমাদের ইনিশিয়াল থাকার কথা 5টা, বাট আমরা যেহেতু আমাদের হাফ ডলার কোয়েশ্চেনেই বলে দিছে যে নাই, অ্যান্ড ডলার্স হচ্ছে আমরা ইনফার করছি যে নাই বিকজ ডলার থাকতে বাকি 8টা কয়েনের ভ্যালু থাকতো না। সো ওইখান থেকে আমরা cut it down to 3 unknown variables, but 3 unknown variables এর পরেও কিন্তু আমরা কাট ডাউন করতে পারি নাই, রাইট? অ্যান্ড আমরা 3টা ইকুয়েশন যদি পাইতাম এখানে, then we could have solved it. But as we have only 2 equations and 3 unknown variables, we cannot solve the values of x, y and z. So in that case, যখন এরকম একটা সিচুয়েশন আমরা এনকাউন্টার করব, আমাদের অ্যান্সার হচ্ছে E, which is we cannot determine the the answer from the given information. So আমাদের ইনফরমেশন অভাব আছে। আমাদেরকে যদি আরেকটু ইনফরমেশন দিয়ে দিত যেটা দিয়ে we could have come up with a third equation, তখন we could have solved this math, right? So এরকম কিছু ম্যাথ থাকবে IBA অ্যাডমিশনে। সো instead of wasting our time on these maths, আমি যেভাবে পুরো ম্যাথটা করে দেখাইলাম, রাইট, আমাদের কিন্তু সাথে সাথে ইনফার করা উচিত যে আচ্ছা ঠিক আছে, আমরা ডলার্স অ্যান্ড হাফ ডলার্স বাদ দিয়ে দিচ্ছি, বাট উই স্টিল হ্যাভ কোয়ার্টার্স, ডাইমস অ্যান্ড নিকলস, রাইট? আমাদের 3টা আননোন ভ্যারিয়েবল, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের we cannot make more than 2 equations, so we can just stop right there and say আচ্ছা the answer is E. It saves a lot of time, and আমরা জানি যে IBA অ্যাডমিশনের ম্যাথের একটা ম্যাথ সলভ করার জন্য হয়তো 1.5 থেকে 2 মিনিটের ম্যাক্সিমাম এর বেশি নেওয়া উচিত না, রাইট? সো আমরা যদি এগুলো সলভ করতে যাই অনেক জগা খিচুড়ি করি, তখন it's gonna take a lot of time. So আমাদের এটা তখনই ক্লিক করা উচিত আচ্ছা ঠিক আছে, we have 3 unknown variables, we can only make 2 equations, so this math cannot be solved, so hence the answer is E. So পরের ম্যাথটা যদি আমরা দেখি, এখানে বলছে যে a person has 118 টাকা, he has twice as many 5 টাকা notes as he has 10 টাকা notes. Other than these, he has only 2 টাকা notes. Find the minimum number of 2 টাকা notes he must have. আচ্ছা, সো আমাদেরকে 2 টাকা নোটস আছে ওর কাছে, বাট কয়টা আছে কি আছে কিছু বলে দিচ্ছে না, ওইটা আমাদেরকে বের করতে হচ্ছে আর কি। বাট আমাদেরকে যেটা বের করতে হবে দ্য মিনিমাম নাম্বার। সো এখান থেকে যেটা আমরা বুঝতেছি যে it can have a range of values, right? মানে the number of 2 টাকা notes, it can have a range of values. সো আমাদের বের করতে হবে একদম মিনিমামটা, যে আচ্ছা এইটা থাকতেই হবে, রাইট? মানে এটা না থাকলে ম্যাথটা হবে না, এটা থাকতেই হবে। সো we have to find out the minimum number of 2 টাকা notes the person could have. সো এখন যেটা করব,
আমরা জানি যে হি হ্যাজ টুয়াইস এজ মেনি 5 টাকা নোটস অ্যাজ হি হ্যাজ 10 টাকা নোটস। সো এখান থেকে আমরা যেটা বুঝতেছি he has twice as many 5 টাকা notes as he has 10 টাকা notes. So 10 টাকা নোটস যদি আমরা x ধরি, we don't know কয়টা 10 টাকা নোটস আছে, বাট আমরা এতটুকু জানি যে যতই না আমাদের 10 টাকা নোটস আছে ওইটা হচ্ছে দ্বিগুণ বা টুয়াইস আমাদের 5 টাকা নোটস আছে। সো আমরা 10 টাকা নোটস যদি x ধরি, 5 টাকা নোটস আমরা 2x ধরতে পারি, রাইট? ওকে, সো এখন যেটা করব সেটা হচ্ছে other than this he has only 2 টাকা নোটস, রাইট? সো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ভ্যালু হচ্ছে 118 টাকা, রাইট? মানে এগুলা সব মিলে ভ্যালু হচ্ছে 118 টাকা। সো what we do is, in order to find out the value, 10 টাকা নোটস x আছে, সো 10x, 5 টাকা নোটস or 2x আছে, এটা হচ্ছে the number of notes আর কি। সো এটার সঙ্গে আমরা 5 into 2x করব, is equal to, আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা জানি না কয়টা হচ্ছে ওর 2 টাকা নোটস আছে, রাইট? সো এটাকে আমরা we can write it as y। আচ্ছা হ্যাঁ, এই জিনিসটা আমরা এখানে লিখে দিই তাহলে, যে 2 টাকা নোটসকে আমরা the number of 2 টাকা নোটস that the person has, এটাকে আমরা y নিচ্ছি আর কি, রাইট? অ্যান্ড উই ক্যানট, মানে আমাদের কোনো ইনফরমেশন নাই যে আমরা ইন টার্মস অফ এক্স এটাকে নিতে পারবো। যেমন 10 টাকা নোটস অ্যান্ড 5 টাকা নোটস দুইটাকে কিন্তু আমরা ইন টার্মস অফ এক্স নিতে পারতেছি, বাট উই ক্যানট ডু দ্য সেম ফর ওয়াই আর কি। সো এখন যেটা করবো, আমরা জানি যে ওর হচ্ছে 5 টাকা নোটস, 10 টাকা নোটস আর 2 টাকা নোটস, এর বাইরে কিছু নাই, রাইট? সো 10x plus 5 into 2x plus 2y is equal to the total value he has. এখন অনেকে বলতে পারো, আমরা যদি প্রিভিয়াস ম্যাথটার কথা একটু চিন্তা করি, যে ওইখানে হচ্ছিল আমাদের 3টা আননোন ভ্যারিয়েবল ছিল অ্যান্ড 2টা ইকুয়েশন, সো উই কুড নট হ্যাভ সলভ দ্যাট ম্যাথ, রাইট? বাট এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু সিমিলার, এক্সেপ্ট যে আমাদের 2টা আননোন ভ্যারিয়েবল এক্স অ্যান্ড ওয়াই, অ্যান্ড আমাদের হচ্ছে একটা ইকুয়েশন, আর তো কোনো ইকুয়েশন এখানে হচ্ছে না আমাদের। সো এখন হাউ ডু উই সলভ দিস? সো এখন হোয়াট উই ডু ইজ, আমাদেরকে কিন্তু y এর রেঞ্জ, মানে রেঞ্জের মিনিমামটা নিতে হচ্ছে, রাইট? সো ওই জন্য উই ডোন্ট হ্যাভ টু ফাইন্ড আউট দ্য এক্স্যাক্ট ভ্যালু। সো এক্স্যাক্ট ভ্যালু যদি বের করতে দিত তখন কিন্তু আমরা ম্যাথটা পারতাম না, বাট যখন আমাদেরকে এক্স্যাক্ট ভ্যালু বের করতে দিচ্ছে না, একটা রেঞ্জের মধ্যে মিনিমাম বা ম্যাক্সিমাম বের করতে দিচ্ছে, তখন কিন্তু উই ক্যান স্টিল ওয়ার্ক দিস উইথ দিস আর কি। সো 10x plus 5 into 2x, 10x, so 20x plus 2y equals 118. আচ্ছা, এখন একটা জিনিস যদি আমরা একটু চিন্তা করি, আমাদের বলছে যে ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ 2 টাকা নোটস হি মাস্ট হ্যাভ। সো মিনিমাম নাম্বার অফ 2 টাকা নোটস, সো আমরা এখানে কি করব, 118-র মধ্যে যে 20-র মাল্টিপল, ম্যাক্সিমাম মাল্টিপল কতটুকু যাইতে পারে, রাইট? আমরা জানি 20 times 1 is 20, 20 times 2 is 40, 20 times 3 is 60, 20 times 4 is 80, and 20 times 5 is 100, 20 times 6 is 120, which basically exceeds this. সো আমাদের এই যে x যে ভ্যালুটা, তাই না, এটা তো অবভিয়াসলি একটা ইন্টিজার নাম্বার হইতে হবে, এটা অবভিয়াসলি হ্যাজ টু বি আ হোল নাম্বার, বিকজ অবভিয়াসলি আমাদের উই ক্যান নট হ্যাভ লাইক 7.5 10 টাকা নোটস, এরকম তো কিছু হইতে পারে না, ইট হ্যাজ টু বি আ হোল নাম্বার, রাইট, আর ন্যাচারাল নাম্বার। সো ইন দ্যাট কেস 20x plus 2y is equal to 118, আমাদের যে এখানে যেটা, এইখানে আমরা যে ভ্যালুটা পাবো, রাইট, ইট হ্যাজ টু বি আ মাল্টিপল অফ 20, রাইট? অ্যান্ড যেহেতু আমাদেরকে বলতেছে উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মিনিমাম পসিবল ভ্যালুজ অফ মানে 2 টাকা নোটস, ইন দ্যাট কেস কিন্তু আমাদের এইটার যে ম্যাক্সিমাম, মানে যত বেশি এই 118 টাকার মধ্যে যত বেশি কভার করতে পারি এই উইথ 20x, ততটাই নিব। সো ওইটা যদি আমরা একটু দেখি, আমরা কিন্তু 100 কভার করতে পারতেছি, তাই না? আমরা কিন্তু 100 টাকা পর্যন্ত কভার করে ফেলতে পারতেছি এই 20xটা এটা দিয়ে। সো আমাদের বাকি থাকবে কত তখন? বাকি থাকবে হচ্ছে 18 টাকা, রাইট? এখন এই যে 18 টাকা, এটা কি আমরা ইন টার্মস অফ এক্স কি নিতে পারবো? পারবো না কিন্তু, রাইট? কারণ এটা মানে এটা পারবো, বাট একটা মানে ডেসিমাল নাম্বার আসতে হবে, 20 into 0 point something, সো ওইটা কিন্তু আমাদের হচ্ছে না এখানে। সো এখানে যেটা করতে হবে যে এই 2y-টা ইজ ইকুয়াল টু দিস 18 টাকা। সো তখন y এর ভ্যালু 18 divided by 2, 9 আসতেছে, রাইট?
এখন একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু এটার ওয়াইয়ের দ্য মিনিমাম নাম্বার অফ 2 টাকা নোটস নিছি, তাই না? এটাও কিন্তু হইতে পারতো যে 20x মাত্র এক্সের ভ্যালু 1, রাইট? অ্যান্ড বাকি যে তোমার 98 টাকা, এক্সের ভ্যালু 1 হলে এখান থেকে আমরা 20 টাকা পাচ্ছি, 20 টাকা মাইনাস করার পর 98 টাকা থাকে, ওই 98 টাকাটাই কিন্তু আমাদের ওয়াই কভার, মানে 2 টাকা নোট দিয়ে কভার করতেছি, উইচ হ্যাজ টু বি 49, রাইট? যে 49 2 টাকা নোটস, মানে ওয়াইয়ের ভ্যালু 49 আসতো। সো ওইটা কিন্তু হচ্ছে আমাদের বলতে গেলে মানে a very high value, right? So in that case আবার x এর ভ্যালু 0 হতে পারতো, we don't know, তাই না? সো যদি ওইটা অ্যালাউ করে আর কি কোয়েশ্চেনে, সো ওইভাবে কিন্তু আমরা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে পারতাম, বাট এখানে যেহেতু আমাদেরকে মিনিমামটা বের করতে বলছে, দ্যাটস ওয়াই আমরা একদম মানে যত না পারি 2 টাকা নোটস কম নিছি, কম নিয়ে আমরা জাস্ট 18 টাকা কভার করছি উইথ 2 টাকা নোটস, যেখান থেকে আমাদের দ্য নাম্বার অফ 2 টাকা নোটস আসছে ওয়াই। সো এখানে কিন্তু যেটা আমরা খেয়াল করলাম, ইট ওয়াজ মোর অ্যাবাউট অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, তাই না? আমরা কিন্তু মানে ইউজুয়ালি ম্যাথে যেটা হয় যে আমরা সলভ করি অ্যান্ড দেন আমরা একটা সলিউশনে যাই, রাইট? একটা স্পেসিফিক একটা পিন পয়েন্ট সলিউশন, বাট এখানে কিন্তু ওইটা না, উই হ্যাড টু ইউজ আওয়ার অ্যানালাইটিক্যাল থিঙ্কিং। আচ্ছা ঠিক আছে, এইভাবে যদি হয় এটা কীভাবে হবে? আচ্ছা 18 টাকা তো কভার করা যাবে না, সো ইন দ্যাট কেস উই ডিভাইডেড বাই 2, তাহলে 9টা থাকে। সো এটা অনেকটা অ্যানালিটিক্যাল থিঙ্কিং, এখানে ওইরকম কোনো পিন পয়েন্ট স্পেসিফিক ইয়ে না, এটা আমাদের চিন্তা করতে হয়, একটু লজিক্যালি চিন্তা করতে হয় যে ম্যাথটা কীভাবে করতে পারবো আর কি। আচ্ছা, সো নেক্সট ম্যাথটাতে যদি যায়, এখানে বলতেছে you have only dimes and quarters, how many dimes you can take at most to make it $1 if you have to take a quarter at least. আচ্ছা, সো আমাদেরকে only dimes and quarters দিয়ে দিছে, ডাইমসের ভ্যালু জানি 10 cents, so we have only dimes and quarters and বলছে how many dimes we can take at most to make it $1 if you have to take a quarter at least. So the number of dimes x, the number of quarters y. So এখন যেটা করতে হচ্ছে we have to make it $1, so dollar মানে 100 cents, right? So এটা আমরা equal to 100 লিখে দিই on the right side. So এখানে যেটা আমাদের করতে হবে, we have to write 10 cents হচ্ছে ভ্যালুটা, multiply by x হচ্ছে the number of dimes we have, plus quarter ভ্যালুটা 25 multiply by the number of quarters we can have, right? So 10x plus 25y is equal to 100. একটা ইকুয়েশন আমরা পাইছি এখানে, we don't know the number of dimes or quarters we can have, but এখানে আমাদেরকে একটা জিনিস বলে দিচ্ছে, সেটা হচ্ছে যে we have to take a quarter at least. এটা মিন করতেছে যে আমাদের একটা হইলেও কোয়ার্টার থাকতে হবে, রাইট? কারণ আমাদের কোয়ার্টার ভ্যালু এখানে 0 হতে পারবে না, ইট হ্যাজ টু বি অ্যাটলিস্ট 1, মানে বেসিক্যালি ইট হ্যাজ টু বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, রাইট? ইট ইজ সামথিং লাইক দ্যাট। সো এখন এটা বলতেছে হাউ মেনি ডাইমস উই ক্যান টেক অ্যাট মোস্ট। এখন আমাদের যে ডাইমস, দ্য নাম্বার অফ ডাইমস উই হ্যাভ, এক্সের ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে বলতেছে। সো আমরা যেটা করব, আমরা এক্সের ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য আমরা গিয়ে 25-এর এখানে 1 বসায় দেখবো, যে মানে ওয়াইয়ের বদলে 1 বসায় দেখতেছি, তাহলে আমাদের এখানে ম্যাক্সিমামটা পাচ্ছি, কারণ ওয়াইয়ের ভ্যালু যত কম ইট ক্যানট বি লেস দেন 1, সো ওয়াই আমরা 1 নিয়ে যে দেখি যে হয় নাকি। সো 1 নিয়ে যদি দেখলাম, 10x plus 25 into 1, 25 is equal to 100. 10x is equal to 100 minus 25, 75. আমি যদি আচ্ছা ম্যাথটা যদি আমরা এই সাইডে করি, 25 times 1, 25 equal to 100. 100 minus 25, 75. x equal to 7.5. এখন দেখো x হচ্ছে আমাদের the number of dimes we can have, and again the number of dimes we can have cannot be a decimal or a fraction, right? It has to be a whole number, it has to be a natural number. So এখানে যেহেতু আমাদের ভ্যালু 7.5 আসছে, এটা অর্থ এটাই দাঁড়াচ্ছে যে y এর ভ্যালু যে 1, y 1টা দিয়ে হবে না, right? We have to take a greater value. Again, y এর value, it cannot be a decimal, it cannot be 1.1 or 1.2, possible না. So y এর value has to be say at least 2. So আমরা 2 এখানে বসায় দেখতে পারি। 2 আমরা দিয়ে কাজ করতে পারি, সেটা হচ্ছে 10x plus 25 times 2 equal to 100. 10x plus 50 equal to 100.
10x is equal to 50, 100 minus 50, x is equal to 50 by 10, 5, right? So x এর ভ্যালু আমরা 5 পাচ্ছি। সো এটা কিন্তু পসিবল, তাই না? অ্যান্ড যেহেতু আমাদেরকে বলছে উই হ্যাভ টু টেক অ্যাট মোস্ট, মানে বেসিক্যালি মানে আমাদের হাইয়েস্ট নাম্বার অফ ডাইমস নিতে হচ্ছে, রাইট? ডাইমস হচ্ছে আমাদের এক্স, এটার হাইয়েস্ট নাম্বার নিতে হচ্ছে। সো এখানে আমরা ওয়াইয়ের মিনিমাম, এখানে যেহেতু এক্সের হাইয়েস্ট ভ্যালুটা নিব, ওয়াইয়ের মিনিমামটা নিব। উই ফার্স্ট ট্রাইড ইট আউট উইথ 1, যে কারণ আবার এটাও বলছে যে অ্যাটলিস্ট একটা কোয়ার্টার নিতে হবে। সো ওয়াইয়ের ভ্যালুটা আমরা একটা হয়ে নিছি, রাইট? তাও যখন দেখলাম ওয়াইয়ের ভ্যালু যখন একটা নিচ্ছি আমরা, তখন এখানে আমাদের এক্স ডেসিমালে আসতেছে, ওইটা পসিবল না। সো তারপর আমরা আরেকটা বাড়াইলাম, 2 নিলাম। সো 2 নেওয়ার পর আমরা দেখলাম যে এক্সের ভ্যালু 5 আসতেছে। সো অ্যাট মোস্ট আমরা কয়টা ডাইম নিতে পারি? উই ক্যান টেক 5 ডাইমস, রাইট? সো এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে ইন দিস কেস সি। আচ্ছা, সো এখন আমাদের ফেস ভ্যালু অফ কারেন্সিজ, উই আর ডান উইথ দ্যাট টপিক। আমরা একটা নতুন টপিকে জাম্প করবো, সেটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনস। সো ফ্র্যাকশনে ফার্স্টে খুবই বেসিক ব্যাপার স্যাপার বোঝাচ্ছে, যেমন বলছে ফ্র্যাকশন হ্যাজ আ নিউমারেটর অ্যান্ড আ ডিনোমিনেটর, রাইট? The upper number is the numerator and the bottom number is the denominator. For example, in 22 by 35, 22 is the numerator and 35 is the denominator. আচ্ছা, সো এখানে যেটা বলতেছে এটা একটা ফ্র্যাকশন। ফ্র্যাকশনে হচ্ছে আমাদের এইটা নিউমারেটর, উপরে যে নাম্বারটা থাকে আর নিচে যে নাম্বারটা থাকে, দ্যাটস আ ডিনোমিনেটর, রাইট? সো এখন যেটা বলতেছে, if the denominator of the two fractions are the same, then the fraction with the greater numerator is the bigger fraction in terms of value. আচ্ছা, সো দুইটা ফ্র্যাকশন আমরা নিয়ে কম্পেয়ার করবো আর কি। If they have the same denominator, right? If they have the same denominator, an actor numerator is greater than the other. Suppose এটা হচ্ছে আমাদের 6 by 10, এটা হচ্ছে আমাদের 4 by 10. So obviously যেহেতু ডিনোমিনেটর দুইটা সেম, তাই না? সো আমাদের ডিফারেন্স ইন দ্য ভ্যালু অফ দ্য ফ্র্যাকশন কিন্তু আসতেছে হচ্ছে আমাদের ইয়েটাতে, নিউমারেটরে। সো নিউমারেটরে যেটা আমাদের বড়, 6 is greater than 4. So in that case 6 by 10 is greater than 4 by 10. এখন যদি উল্টাটা দেখি, রাইট? উল্টাটা যদি দেখি, সেটা হচ্ছে আমাদের এখানে 10, এখানে 10, তাই না? দ্য নিউমারেটরস আর দ্য সেম। ডিনোমিনেটরে একটা 6, একটা 4। এখন কোনটা বড়? একটু বক্স করে দিচ্ছি যাতে দুইটা আলাদা করা যায়। আচ্ছা, সো এখানে 10 by 6, 10 by 4। এখানে আমরা দেখছিলাম যে ডিনোমিনেটর ইজ দ্য সেম, এটাতে আমরা দেখতেছি যে নিউমারেটর ইজ দ্য সেম, ডিনোমিনেটরের ডিফারেন্সটা আসতেছে। সো যেহেতু আমাদের এখানে নিউমারেটর ইজ দ্য সেম, ডিনোমিনেটরের ক্ষেত্রে আমরা উল্টাটা করব, যে ডিনোমিনেটরটা ছোট ওইটা ইজ অ্যাকচুয়ালি গ্রেটার, রাইট? সো ইটস বেসিক্যালি দি অপোজিট। সো বেসিক্যালি একটা ফ্র্যাকশনের নিউমারেটর যত বড় অ্যান্ড ডিনোমিনেটর যত ছোট, ওই ফ্র্যাকশনের ভ্যালুটা ততটাই বড়। সো এটাই আমরা এখানে আমরা যদি পুরো স্লাইডটা দেখি, এইটাই বোঝাচ্ছে। এখন একটা ম্যাথ করে এখানে বলতেছে যে a book dealer has some books in store of which 1/5 were hardcover books. The dealer sold 2/3 of the books, including 3/4 of the hardcover books. What fraction of the unsold books were hardcover books? আচ্ছা, so what fraction of the unsold books were hardcover books? এটা জিনিসটা আমাদের একটু বুঝতে টাইম লাগবে। এখানে যদি আমরা ফার্স্ট দেখি যে কি বের করতে বলছে আমাদেরকে, রাইট? সো what fraction of the unsold books? সো নিচে যেটা আমরা নিচে unsold books রাখি, নিচে আমরা মোস্ট অফ দ্য টাইম টোটালটা রাখি আর কি, যে যতটার মধ্যে মানে এই এতটার মধ্যে আমাদেরকে বের করতে বলছে, সো ওইটা আমরা নিচে রাখতেছি। সো হোয়াট ফ্র্যাকশন অফ দ্য আনসোল্ড বুকস? সো আনসোল্ড বুকসের কতটুক হচ্ছে আমাদের হার্ড কভার বুকস আর কি, হার্ড কভার বুকসের ফ্র্যাকশন আর কি। সো আমরা যদি দেখি, আমরা যদি ফার্স্ট আনসোল্ড বুকসের ভ্যালুটা এইদিকে বের করি, আমরা এখানে জানি যে দ্য ডিলার সোল্ড 2/3 অফ দ্য বুকস, মানে টোটাল যে ওর বই আছে ওটার মধ্যে 2/3 ও সেল করে দিছে। সো 2/3 যদি সেল করে দেয়,
বাকি থাকে কত? সো আমরা জানি যে টোটাল হচ্ছে 1 থেকে ওর 2/3 ইয়ে করে দিচ্ছে, বের করে দিচ্ছে। সো এখানে আসতেছে 1/3, 1 - 2/3, এটা যদি আমরা সলভ করি আমাদের ভ্যালু আসে 1/3, রাইট? সো আনসোল্ড বুকস হচ্ছে 1/3। সো এখন আমাদের উপরে কি বের করতে হবে? নিউমারেটরের জায়গায় আমাদের বের করতে হবে হার্ড কভার বুকস, মানে আনসোল্ড হার্ড কভার বুকস, রাইট? এখন আমরা এটা জিনিসটা দেখি। আচ্ছা, সো এখন যে আমি দেখি যে বুক ডিলার হ্যাজ সাম বুকস অফ উইচ 1/5 ওয়ার হার্ড কভার বুকস, মানে ওর টোটাল যে বই আছে সেই টোটালের মধ্যে 1/5 হচ্ছে ওর হার্ড কভার বুকস। হি সোল্ড 2/3 অফ দ্য বুকস, ওইটা নিছি, ইনক্লুডিং 3/4 অফ দ্য হার্ড কভার বুকস। এটা যে চেক করো সোল্ড হার্ড কভার বুকস কত ওর। তাই না? ওর হচ্ছে 2/3 অফ দ্য বুকস, আচ্ছা, ইনক্লুডিং 3/4 অফ দ্য হার্ড কভার বুকস। ওর 3/4 হার্ড কভার বুকস কিন্তু সেল করে দিচ্ছে। তাহলে আনসোল্ড হার্ড কভার বুকস হচ্ছে 1 - 3/4। সো সোল্ড হার্ড কভার বুকস হচ্ছে 3/4, ওইখান থেকে হচ্ছে আনসোল্ড হচ্ছে ওর বাকি যেটা রিমেইনিং আর কি 1/4 আর কি। সো এখন বলতেছে ইনক্লুডিং হোয়াট ফ্র্যাকশন অফ দি আনসোল্ড বুকস ফর হার্ড কভার বুকস। এখন একটা জিনিস আমরা যদি খেয়াল করি, 1/5 ও টোটাল বইয়ের মধ্যে 1/5 ওয়াজ হার্ড কভার বুকস, তাই না? সো আনসোল্ড হার্ড কভার বুকস যদি আমরা বের করি, তাই না, আনসোল্ড হার্ড কভার বুকস যদি এখানে দেখাচ্ছে ইটস 1/4, তাই না? বাট আমরা যদি টোটালে বের করতে বলি যে অ্যামং দ্য টোটাল নাম্বার অফ বুকসের মধ্যে এক্স্যাক্টলি এটা কতটুকু স্ট্যান্ড করতেছে, রাইট? কারণ যেহেতু এটা আমরা দেখতেছি যে আনসোল্ড বুকস, আমাদের টোটাল আনসোল্ড বুকসের মধ্যে কতটুকু, আমাদের আনসোল্ড হার্ড কভার বুকসের মধ্যে কতটুকু স্ট্যান্ড করতেছে ওইটাও আমাদের দেখতে হবে। সো আনসোল্ড হার্ড কভার বুকস আমাদের টোটাল ছিল হচ্ছে 1/5 হচ্ছে টোটাল হার্ড কভার বুকস, রাইট? ওয়ান ফিফথ হার্ড কভার বুকসের মধ্যে হচ্ছে ওর 1/4 এখনও বাকি আছে। সো এইখানে যেটা এইটা ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে আমাদের কি 1/5 ইন্টু 1/4। আমরা জানি যে 1/4 হচ্ছে আমাদের এক্স এখানে টোটাল বুকসের মধ্যে, অ্যান্ড আনসোল্ড বুকস হচ্ছে সেটা হচ্ছে আমাদের 1/3। সো আমাদের অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, সো এই ম্যাথটা একটু ডিফিকাল্ট লাগতে পারে। সো আমরা যদি আবার একটু শুরু থেকে দেখি, শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে উই উইল ফাইন্ড আউট দি আনসোল্ড বুকসের মধ্যে যে বইগুলো বেচা হয় নাই ওইটার মধ্যে হার্ড কভার বুকসের ফ্র্যাকশনটা কতটুকু, রাইট? সো আমরা যদি আনসোল্ড বুকস আমরা জানি যে ইজ ভেরি সিম্পল, আমাদের 2/3 সেল করছে, সো 1/3 হচ্ছে ইয়ে। সো আমাদের এখানে সোল্ড হার্ড কভার বুকস হচ্ছে 3/4। এই 3/4 যে সোল্ড হার্ড কভার বুকস, তাই না, এটা হচ্ছে অনলি অ্যামং হার্ড কভার বুকস, রাইট? ট্রাই টু গেট ইট যে আমাদের হার্ড কভার বুকসের মধ্যে 3/4 সেল করে দিছে, নট টোটাল বুকসের মধ্যে, রাইট? সো হার্ড কভার বুকসের মধ্যে আমাদের 3/4 সেল করে দিছে। আমাদের আনসোল্ড হার্ড কভার বুকস অনলি অ্যামং হার্ড কভার বুকসের মধ্যে যখন আমরা কনসিডার করছি তখন ইটস 1/4। বাট উই আর নট লুকিং অ্যাট দ্য হোল পিকচার, রাইট? আমরা যখন হোল পিকচারে আসি, হোল পিকচারের মধ্যে আমরা জানি যে পুরা বই যতগুলো ছিল ওইটার মধ্যে 1/5 ছিল অনলি হার্ড কভার বুকস। এইটা যেটা আমরা ক্যালকুলেট করছিলাম এখানে, তাই না, দিস ইজ অনলি অ্যামং হার্ড কভার বুকস। এটা ছিল অনলি অ্যামং হার্ড কভার বুকস, অ্যান্ড এইখানে যে হার্ড কভার বুকস 1/5 আসছে এটা হচ্ছে অ্যামং অল অফ দ্য বুকস, যে সব যে বইগুলো আছে ওইগুলোর মধ্যে হচ্ছে আমাদের 1/5 হচ্ছে হার্ড কভার বুকস, তাই না? সো আমরা যখন এখানে ম্যাথটা করবো আর কি, সো যদিও আমাদের এটার সাথে এটা মিলে গেছে, বাট এটা কিন্তু ইটস মানে এই ভ্যালুটা কিন্তু আমরা এখানে পুট ইন করতেছি না, আমরা অ্যাকচুয়ালি আরেকটা ভ্যালু
which is এইটা টাইমস এইটা আমরা এখানে পুট ইন করছি, রাইট? সো কেন করছি? কারণ আমাদের আনসোল্ড হার্ড কভার বুকস ছিল 1/4, মানে ওই অনলি হার্ড কভার বুকসের মধ্যে 1/4 আমাদের আনসোল্ড ছিল। বাট এখন যেটা করতে হবে যে আমাদের টোটাল 1/4 যে এখানে ইটস নট রিপ্রেজেন্টিং দ্য হোল, মানে যতগুলো বই আছে ওইগুলোর মধ্যে যে আনসোল্ড হার্ড কভার বুকস 1/4 ওইটা রিপ্রেজেন্ট করতেছে না, ওইটা ইজ রিপ্রেজেন্ট বাই 1/5 ইন্টু 1/4, কারণ আমাদের হার্ড কভার বুকস হচ্ছে 1/5, রাইট? সো আমরা এইটা টাইমস এইটা যখন করি তখন আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের টোটাল যে বুকস আছে সেই টোটাল বুকসের মধ্যে আনসোল্ড হার্ড কভার বুকস হচ্ছে 1/5 ইন্টু 1/4, which is basically 1/20, রাইট? সো আমাদের যে ইনিশিয়ালি যতগুলো বই ছিল এটার মধ্যে টোটাল আনসোল্ড হার্ড কভার বুকস এখন হচ্ছে 1/5 ইন্টু 1/4, which is 1/20, ডিভাইডেড বাই দ্য টোটাল নাম্বার অফ আনসোল্ড বুকস, সব অ্যাগেন পুরা হোলিস্টিকলি পুরা সব বইগুলোর মধ্যেই ক্যালকুলেট করলে 1/3। তখন যে আমরা সলভ করতেছি দ্য অ্যান্সার ইজ 3/20। সো এটা আমরা আরও ইজিলি যদি আমরা দেখতে চাই আমরা এটা আরও মানে নাম্বার দিয়ে করতে পারো, সেটা হচ্ছে যে আমরা মানে একটা নাম্বার সেট করে দেই ফর দিস ফ্র্যাকশনস। সো ওইভাবে যদি আমরা আগাই তখন আমরা আরও ইজিলি আরও সিম্পল জিনিসটা আর কি বুঝতে পারবো। সো এটা একটু টাফ লাগতে পারে, সো ওই ক্ষেত্রে আর কি আমরা নাম্বারটা দিয়ে যদি করো তখন ম্যাথটা একটু ইজি লাগতে পারে আর কি। আচ্ছা, সো এখন যেটা আমরা টপিক আসছি সেটা হচ্ছে LCM and HCF। সো LCM যেটা হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল ইজ দ্য স্মলেস্ট কমন মাল্টিপল অফ দ্য নাম্বারস, তাই না? সো এটা কি মিন করতেছে যে LCM হচ্ছে আমাদের, সাপোজ উই হ্যাভ টু নাম্বারস such as 2 and 6, রাইট? সো আমাদের 2 and 6 দুইটা নাম্বার, সো আমাদেরকে বলছে যে 2 and 6 এর LCM কত। এখন আমরা এটা সলভ করতে পারি, বাট মানে সলভ কীভাবে করবো বা কীভাবে ফাইন্ড আউট করবো এটা আমি দেখাবো। বাট এইখানে আমরা আগে যেটা করবো সেটা হচ্ছে আমি জাস্ট কনসেপ্টটা বুঝাবো যে LCMটা কী মিন করতেছে। সো 2 এর মাল্টিপল আমরা জানি হচ্ছে 2 times 1 2, 2 times 2 4, 2 times 3 6, 2 times 4 8, অ্যান্ড 6 এর ক্ষেত্রে যদি আমরা দেখি 6 times 1 6, 6 times 2 12, 6 times 3 18। সো এগুলো হচ্ছে দ্য মাল্টিপলস অফ 2, এগুলো হচ্ছে দ্য মাল্টিপলস অফ 6। সো আমরা যদি লোয়েস্ট কমন মাল্টিপল মানে বেসিক্যালি যে মাল্টিপলটা দুইটার মধ্যে আছে, রাইট? সো দ্যাট ইজ 6, তাই না? কারণ আমরা জানি 2 এর ফার্স্ট মাল্টিপল 2, এটা কি 6 এর মধ্যে আছে? নাই। 2 এর নেক্সট মাল্টিপল 4, এটা কি 6 এর মধ্যে আছে? নাই। 2 এর নেক্সট মাল্টিপল 6, এটাই কিন্তু 6 এর মধ্যে। সো ইজ দ্য লোয়েস্ট কমন মাল্টিপল, রাইট? এই দুইটা নাম্বারের লোয়েস্ট কমন মাল্টিপল হচ্ছে 6। সো LCM ওইটাই মিন করছে। এখন যদি আমরা HCF এর ব্যাপারটা একটু দেখি, সো এখানে অ্যাগেন যদি আমরা দুইটা নেই আর কি, দুইটা নাম্বার নেই, জাস্ট 2 and 6। সো এখানে আমরা কি করি যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, রাইট? সো হাইয়েস্ট কমন ফ্যাক্টর আমরা জানি যে কোনো কিছু যদি কমপ্লিটলি একটা নাম্বার যেটা আরেকটা নাম্বারকে কমপ্লিটলি ডিভাইড করে, রাইট? ফর এক্সাম্পল 2 এর ফ্যাক্টরস কী কী? 2 এর ফ্যাক্টর হচ্ছে 1, বিকজ 2 ডিভাইডেড বাই 1 2। 2 এর আরেকটা ফ্যাক্টর হচ্ছে 2। এরপরে কিন্তু 2 এর আর কোনো ফ্যাক্টর নাই, রাইট? বিকজ আমরা জানি যে 2 এর পর 3 4 এগুলো ডিভাইড করে এটা ছোটো হয়ে যাচ্ছে, ইটস অ্যাকচুয়ালি মানে নট ডিভিজিবল, ফ্র্যাকশনে চলে আসতেছে। অ্যান্ড দেন 6 এর ফ্যাক্টরগুলো যদি আমরা দেখি, 1 হচ্ছে 6 এর ফ্যাক্টর, 6 ডিভাইডেড বাই 1 6। 2 হচ্ছে 6 এর ফ্যাক্টর, 6 ডিভাইড বাই 2 3। 3 হচ্ছে 6 এর ফ্যাক্টর, 6 ডিভাইড বাই 3 2, অ্যান্ড ইট কন্টিনিউস। এখানে অ্যাকচুয়ালি আরেকটাই আছে অনলি, হুইচ ইজ 6। সো এটা হচ্ছে দ্য ফ্যাক্টরস অফ 2, ফ্যাক্টরস অফ 6। এখন আমাদেরকে বলছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখন 1 কিন্তু দুইটারই ফ্যাক্টর, বাট এটা তো ওদের লোয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে, তাই না? 1 এর নিচে ওদের আর কোনো ফ্যাক্টর, ইটস নট দ্য হাইয়েস্ট। সো আমরা চেক করবো যে এর উপরে আসে নাকি। সো 2 এর নেক্সট ফ্যাক্টর যেটা হচ্ছে 2, 6 এর নেক্সট ফ্যাক্টর হচ্ছে 2। সো ইন দিস কেস এখন এটাই কিন্তু আমাদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর, কারণ 2 এর এরপরে আর কোনো ফ্যাক্টর নাই। 2 এর যদি আর কোনো ফ্যাক্টর থাকতো আর ওইটা যদি 6 এর আর কোনো ফ্যাক্টরের সাথে মিলে যায়, এই 3 বা 6 এর সাথে মিলে যেত, তখন কিন্তু ওইটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর হইতো, 2 হইতো না। সো অ্যাজ অফ ইয়েট দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 2 and 6 ইজ 2। সো কনসেপচুয়ালি দেখলে LCM and HCF এটাই মিন করতেছে, বাট আমরা এখন এক্স্যাক্টলি যে
ম্যাথটা কীভাবে করবো বা আমাদের এলসিএম এইচসিএফ যদি বের করতে দেয় তখন কীভাবে খুব তাড়াতাড়ি আর কি করে ফেলতে পারি দুইটা, মানে এটা তো অনেক টাইম নিচ্ছে। আমি হচ্ছে একটার পর একটা মাল্টিপল লিখতেছি বা ফ্যাক্টর লিখতেছি, তারপর দেখতেছি হাইয়েস্ট বা লোয়েস্ট কোনটা। সো ইট টেক্স আ লট অফ টাইম, স্পেশালি যখন নাম্বারগুলো আরও বড় হবে। 2 and 6 তো অনেক ছোটো নাম্বার দিয়ে করছি আমরা। সো তখন যেটা করব, ফর এক্সাম্পল আমাদেরকে এখানে বলতেছে ফাইন্ড দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ 20। সো এখন আমরা যেটা করব, উই ডিভাইড ইট উইথ দ্য লাইক ডিফারেন্ট প্রাইম নাম্বারস, রাইট? সো আমরা ফার্স্টে 2 দিয়ে করি আর কি। 2 দিয়ে করার পর আমরা দেখি যে দুইটাই কিন্তু 2 দিয়ে ডিভাইড হচ্ছে, রাইট? 12 ডিভাইড বাই 2 6, 20 ডিভাইড বাই 2 10। এখন এটা কি 2 দিয়ে ডিভিজিবল? 6ও ডিভিজিবল, 10ও ডিভিজিবল। আচ্ছা, সো এখন ইটস 3 and 5। 3 and 5 কিন্তু 1 ছাড়া, 1 তো বেসিক্যালি সব হোল নাম্বারে কি ডিভাইড করে আর কি 1, বাট 1 ছাড়া কিন্তু আর কোনো ওদের কমন ফ্যাক্টর নাই, রাইট? যেমন এখানে 2 আর 2 ছিল, এখানে কিন্তু 1 ছাড়া আর কিছু নাই। সো 1টা আমরা লিখি না, বিকজ এটা অ্যাকচুয়ালি ভ্যালু পুট ইন করে না। এইচসিএফ এলসিএম ইট ডাজন্ট পুট ইন এনি ভ্যালু। সো এখানে আমাদের এইচসিএফ হচ্ছে আমাদের যে কমন ফ্যাক্টরগুলো নিছিলাম আমরা এখানে, এটা আমরা মাল্টিপ্লাই করে দিব। সো দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ 12 and 20 ইজ 4, রাইট? এখন এলসিএমটা কীভাবে করব? এলসিএমটাও আমরা এখান থেকেই বের করতে পারবো। এলসিএম এর জন্য আমরা 2 into 2 তো করবই। অ্যাগেন যেটা আমরা এইচসিএফে করি নাই, যে 3 and 5 কিন্তু আমরা নেই নাই, বাট লোয়েস্ট কমন মাল্টিপল যখন ক্যালকুলেট করবো, আমরা ভিতরে যে নাম্বারগুলো রিমেইনিং থাকবে শেষে, ওইগুলোও আমরা ইনক্লুড করবো ইন আওয়ার ক্যালকুলেশন। সো এইচসিএফ হচ্ছে 4, এলসিএম হচ্ছে 60। সো আমাদেরকে যদি বের করতে বলে হোয়াট ইজ দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ 12 and 20, উই নো দ্যাট দ্য এইচসিএফ অফ 12 and 20 ইজ 4 অ্যান্ড দ্য এলসিএম অফ 12 and 20 ইজ 60, রাইট? সো এরকম কিছু ম্যাথ যদিও এত সিম্পল দেয় না যে ফাইন্ড দ্য এইচসিএফ অ্যান্ড এলসিএম অফ এইটা অ্যান্ড এইটা, বাট এরকম কিছু ম্যাথ আমরা দেখা যায় যে কিছু ট্রিকি কোয়েশ্চেন দিয়ে দিবে। ওই ট্রিকি কোয়েশ্চেনে কিন্তু আমাদের মোস্ট অফ দ্য ম্যাথ ইজ রিলাইং অন আমরা প্রপারলি এলসিএম অ্যান্ড এইচসিএফ বের করতে পারি নাকি, রাইট? সো আমরা যদি এটা শিখে যাই যে কীভাবে এলসিএম অ্যান্ড এইচসিএফ বের করতে পারি, তখন কিন্তু ওই ম্যাথগুলো করাতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না আর কি। আচ্ছা, সো এখানে আরেকটা এলসিএম এন্ড এইচসিএফ নিয়ে আরেকটা ট্রিক আছে, সেটা হচ্ছে দ্য প্রোডাক্ট অফ 2 ন্যাচারাল নাম্বারস is equal to the product of the LCM and HCF of those numbers. Find the LCM of 20 and 30 if their HCF is 10. আচ্ছা, সো কোয়েশ্চেনটা আমরা রাখি। সো আগে আমরা উপরে যেটা বলছে, the product of 2 natural numbers is equal to the product of the LCM and HCF of those numbers. আচ্ছা, সো আমাদেরকে যদি বলে দেয় যে the LCM of A and B, suppose A and B হচ্ছে দুইটা ন্যাচারাল নাম্বার, রাইট? হচ্ছে আমাদের X, and the HCF of A and B হচ্ছে আমাদের Y, রাইট? সো এখন এখান থেকে আমরা একটা ইকুয়েশন ফর্ম করতে পারি। ইকুয়েশনটা কি? দ্য প্রোডাক্ট অফ দ্য 2 ন্যাচারাল নাম্বারস, উই নো দ্য ন্যাচারাল নাম্বার 1 ইজ A, ন্যাচারাল নাম্বার 2 ইজ B। সো দ্য প্রোডাক্ট মানে মাল্টিপ্লাই করলে দুইটা, the product of the natural numbers is equal to the product of the LCM and the HCF of those numbers, right? So এটা হচ্ছে আমাদের একটা ট্রিক। সো এটা কিন্তু ইটস অনলি রিলাইং ফর ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস হচ্ছে বেসিক্যালি 1 থেকে শুরু করে অল দ্য হোল নাম্বারস দ্যাট উই ক্যান কাউন্ট এক্সক্লুডিং দ্য নেগেটিভ নাম্বারস। সো এটা হচ্ছে আমাদের একটা ট্রিক যে LCM টাইমস HCF of 2 natural numbers is equal to the product of the 2 natural numbers, right? সো এখন আমরা যদি ম্যাথটাতে একটু ফোকাস করি, এখানে যে ম্যাথটা করতে দিছিল আমাদেরকে, ফাইন্ড দ্য LCM of 20 and 30 if the HCF is 10. আচ্ছা, সো এখন আমাদের বলছে ফাইন্ড দ্য LCM of 20 and 30. সো 20 and 30 হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বারসগুলো। So the product of the natural numbers is equal to the LCM and HCF of those natural numbers.
অ্যান্ড আমাদের এখানে বলে দিছে যে ওদের HCF হচ্ছে 10, রাইট? সো আমাদের এলসিএমটা বের করতে হবে। ওকে, সো আমরা যেটা করলাম যে দ্য প্রোডাক্ট অফ দ্য ন্যাচারাল নাম্বারস ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ দ্য LCM and HCF অফ দোজ ন্যাচারাল নাম্বারস। সো 20 and 30 আমাদের দুইটা নাম্বার দিয়ে দিছে অ্যান্ড বলে দিছে ওই দুইটা নাম্বারে HCF হচ্ছে 10, সো LCM কত? সো অ্যাগেন 20 times 30 is equal to LCM times 10 করে আমরা LCM এর ভ্যালু পাইছি which is 60। সো এখন যদি আমরা দেখি এই সাইডটাতে এখানে বলতেছে হচ্ছে এতক্ষণ আমরা ন্যাচারাল নাম্বারের LCM and HCF নিয়ে কাজ করছি, এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনসের HCF অ্যান্ড LCM নিয়ে কীভাবে কাজ করে সেটা আর কি দেখব। সো শুরুতে আমাদের একটা ফর্মুলা দিয়ে দিছে যে HCF অফ ফ্র্যাকশনস হচ্ছে HCF অফ দ্য নিউমারেটরস ডিভাইড বাই LCM অফ দ্য ডিনোমিনেটরস। সো আমরা যদি এটা এক্সাম্পল দিয়ে দেখি যে আমাদের এখানে একটা ম্যাথ যদি দেখি যে ফাইন্ড দ্য HCF অ্যান্ড LCM অফ 2/5 and 3/4। আচ্ছা, সো আমরা ফ্র্যাকশনের HCF LCM কীভাবে বের করতে হয় সেটা আমরা জানতাম না, বাট আমরা জানি যে 2 and 3 এর বা হোল নাম্বারের HCF LCM কীভাবে বের করতে হয়। সো এখানে আমাদের HCF অফ দুইটা ফ্র্যাকশন যখন বের করতে দিচ্ছে উই ক্যান জাস্ট ফাইন্ড আউট দ্য HCF অফ দ্য নিউমারেটরস which is 2 and 3 ডিভাইডেড বাই দ্য LCM অফ দ্য ডিনোমিনেটরস which is 5 and 4। এখানে যে ভ্যালুটা আসবে ডিভাইড বাই এখানের ভ্যালুটা করলেই কিন্তু আমাদের বেসিক্যালি HCF অফ দ্য ফ্র্যাকশনস চলে আসতেছে, রাইট? সো LCM এর ক্ষেত্রেও ব্যাপারটা খুবই সিমিলার, জাস্ট একটা ডিফারেন্স আছে। রাইট, সো এখানে LCM এর ক্ষেত্রে আমরা উপরে যেটা নিব নিউমারেটরের জায়গায় সেটা হচ্ছে নিউমারেটর যে দুইটা সেটার LCM ডিভাইডেড বাই ডিনোমিনেটর যে দুইটা সেটার HCF আর কি। সো আমরা যদি একটু ক্লোজলি দেখি দুইটা ম্যাথই কিন্তু মানে দুইটা ফর্মুলা কিন্তু খুবই সিমিলার, জাস্ট একটু ডিফারেন্স আর কি। যেমন এখানে HCFটা উপরে LCMটা নিচে, এখানে LCMটা উপরে HCFটা নিচে, ইভেন এই নাম্বারগুলো একদম সেম থাকে আর কি। সো আমরা যদি এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে পারি তখনই কিন্তু আমাদেরকে যখন ফ্র্যাকশনের কোনো রিলেটেড কোনো দিবে আমাদেরকে বের করতে, তখন কিন্তু আমাদের HCF LCM অফ ফ্র্যাকশনস বের করতে তেমন প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, সো এখন আমরা LCM and HCF থেকে আমরা এখন মুভ অন করছি টু পার্সেন্টেজেস। সো পার্সেন্টেজেস কিন্তু ইট ইজ সামথিং যেটা আমাদের IBA BBA অ্যাডমিশনে অনেক বেশি লাগে, রাইট? আমাদের দেখা যায় যে 25 থেকে 30টা যে ম্যাথ দেই সেখান থেকে আমাদের 8-10টা ম্যাথে আমাদের কোনো না কোনো কিছু পার্সেন্টেজ বের করে কাজটা করা লাগতেছে, রাইট? সো হইতে পারে যেটা অন্য টপিক রিলেটেড ম্যাথ, বাট ওইখানেও দেখা যাচ্ছে যে আমাদের পার্সেন্টেজেস বের করতে হচ্ছে। সো এখানে যদি আমরা দেখি টু চেঞ্জ আ ফ্র্যাকশন ও নাম্বার টু আ পার্সেন্টেজ উই মাল্টিপ্লাই বাই 100। আচ্ছা, সো আমাদেরকে যদি কোনো একটা ফ্র্যাকশন বা কিছু দিয়ে দেয়, সাপোজ 3/4, রাইট? অ্যান্ড বলে যে আচ্ছা এক্সপ্রেস দিস অ্যাজ আ পার্সেন্টেজ, তখন কিন্তু আমরা যেটা করি উই মাল্টিপ্লাই ইট বাই 100, রাইট? আবার বলে যে টু চেঞ্জ আ পার্সেন্টেজ ব্যাক টু আ ফ্র্যাকশন ও নাম্বার উই ডিভাইড বাই 100। আমাদের যদি কোনো কিছু পার্সেন্টেজ দিয়ে দেয়, সাপোজ আমাদের বলে যে 75% অফ দিস, দেন হোয়াট উই ডু ইজ পার্সেন্টটাকে রিমুভ করার জন্য উই ডিভাইড ইট বাই 100, রাইট? ও এটা 75/100, আমরা এটাকে 3/4ও লিখতে পারি অথবা আমরা এটাকে 0.75ও লিখতে পারি, ডেসিমালে ফ্র্যাকশনে, বাট হোয়াট এভার আমরা উই হ্যাভ টু রিমুভ দ্য পার্সেন্টেজ, উই নিড টু ডিভাইড ইট বাই 100, তাই না? সো এটাই এখানে বলতেছে। তারপর বলছে যে এক্সপ্রেস 5/8 অ্যাজ আ পার্সেন্টেজ। সো 5/8কে পার্সেন্টেজ হিসাবে এক্সপ্রেস করার জন্য আমাদের 5/8 আমরা জানি যে এটা একটা ফ্র্যাকশন, right? So to express a fraction or a decimal in percentage or a number even,
আমরা মাল্টিপ্লাই করি বাই 100, সো এখানেও ওইটাই করব। 5 times 100 500, 500 by 8, যাই হোক আমাদের ডেসিমালে আসতেছে, বাট এই জিনিসটাই আমরা মোস্ট অফ 62.5 আসতেছে আমাদের। সো এটাই, সো 500/8 যখন আমরা করতেছি, ডিভাইড করছি, তখন হচ্ছে আমাদের অ্যান্সার আসতেছে 62.5, হুইচ ইজ, এটা হচ্ছে আমাদের ছিল অ্যাজ আ পার্সেন্টেজ। সো আমরা যখন এটা পার্সেন্টেজ ছিল অ্যাজ আ ফ্র্যাকশন, সো আমরা যখন এটা পার্সেন্টেজে কনভার্ট করতেছি তখন ইট বিকাম 62.5%। সো এখন আরও কিছু ম্যাথ আমরা করি পার্সেন্টেজে। এখানে বলতেছে ফাইন্ড 30% অফ 250। সো এখন 30% অফ 250 যদি আমরা বের করতে যাই, ফার্স্ট হোয়াট উই হ্যাভ টু ডু, আমরা জানি যে কোনো কিছুর পার্সেন্টেজ থাকলেও এটাকে আমরা নাম্বার বা ইয়েতে কনভার্ট করার জন্য আমাদের ডিভাইড বাই 100 করতে হয়, রাইট? সো আমাদের 30-র সাথে 100 ডিভাইড করতে হয়। সো এটা আসবে আমাদের 3/10 or 0.3। সো ওইটা দেন হোয়াট উই ডু ইজ, আমরা 30%টাকে আমরা কনভার্ট করে দিছি টু আ ফ্র্যাকশন ওর আ ডেসিমাল। দেন হোয়াট উই ডু ইজ উই মাল্টিপ্লাই ইট বাই 250। আচ্ছা, অ্যাগেন কোনো কিছুর কিন্তু মানে কোনো নাম্বারে কিন্তু ম্যাক্সিমাম যায় হচ্ছে 1 থেকে 100%-এর মধ্যে, রাইট? সো মানে 0% অফ 250 হচ্ছে 0 অ্যান্ড 100% অফ 250 হচ্ছে 250, রাইট? লাইক 0% থেকে 100%, দ্যাটস লাইক দ্য রেঞ্জ আর কি। এর বেশিও হইতে পারে, 200% হলে 250 ডাবল হয়ে যাবে, ইট গোজ অন লাইক দ্যাট। বাট মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য ম্যাথিং আমরা 0 থেকে 100%-এর মধ্যে ইয়ে করতেছি। সো বেসিক্যালি 30% অফ 250 কিন্তু মিন করছে যে 3/10 অথবা 0.3 অফ 250 আর কি। $75, রাইট? সো 30% অফ 250 হচ্ছে আমাদের 75। সো এটা আমরা একটা ম্যাথ কীভাবে করে দেখলাম। আমরা যদি আর দুইটা ম্যাথ যেখানে আমরা দেখতে পাচ্ছি, সেই দুইটা যদি আমরা করি, 80 is what percentage of 140? এটা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনটা আর কি। আচ্ছা, সো 140-র এক্স্যাক্টলি কত পার্সেন্ট 80 কভার করতেছে আর কি। সো এখানে আমরা করছিলাম 30% অফ 250 বের করছি। এখানে আমরা এখন উল্টাটা করবো, আমরা বের করবো যে 140-র মধ্যে 80 এক্স্যাক্টলি কত পার্সেন্ট হচ্ছে আমাদের, রাইট? সো আমরা দেখি যে মানে কেউ যদি 140 মার্কের পরীক্ষা হয়, 140 মার্কের পরীক্ষায় যদি কেউ 80 মার্ক পায়, তখন তার পার্সেন্টেজ কত আসে, 100%-এর মধ্যে সে কত পার্সেন্ট পাইলো, সেটা ক্যালকুলেট করার জন্য আমরা এটা করতেছি আর কি। রাইট? সো তখন আমরা ম্যাথটা এইভাবে করব, 80/140 × 100। সো এখানে হচ্ছে আমাদের টোটালটা, এখানে হচ্ছে আমরা কতটুক হয়েছে বা কতটুক কাভার, ওই টোটালটার মধ্যে কতটুক কাভার করতেছি, যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের ডেসিমালে আসবে, 0 থেকে 1-এর মাঝখানে একটা ডেসিমালে। ওইটা আমরা যখন 100 দিয়ে মাল্টিপ্লাই করব তখন কিন্তু আমাদের একটা পার্সেন্টেজ আসতেছে। So 4 times 100, 400/7. যাই হোক, সো আমরা যেটা ক্যালকুলেট করলাম এটা আমাদের কন্টিনিউ হইতেই থাকবে। সো আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের 57.1। আমাদেরকে যদি বলে যে ফাইন্ড ইট আউট ইন 2 decimal places, 3 decimal places, তখন আমরা ম্যাথটা আরও কন্টিনিউ করতাম আর কি। সো যাই হোক, সো এটা থেকে আমরা, এইটা ইজ ইকুয়াল টু 57.1%। আমরা 1 decimal পয়েন্টে বের করতেছি আর কি ম্যাথটা। সো
এরকম ম্যাথ যখন আমাদের করতে দেবে যে এইটা কত পার্সেন্ট অফ মানে ওই এতর কত পার্সেন্ট, তখন আমরা যেটা করব টোটালটা আমরা নিচে লিখব, যেটা যতটুকু অ্যামাউন্ট বলছে আমাদেরকে ওইটা উপরে লিখবো অ্যান্ড উই মাল্টিপ্লাই ইট বাই 100 টু গেট দ্য যে ওইটা এক্স্যাক্টলি ওইটার কত পার্সেন্ট। এখন যদি আমরা এই স্লাইডের লাস্ট কোয়েশ্চেনটা দেখি, আচ্ছা সো এখন বলতেছে if the price of a product is increased by 20% and the original price of the product was 120, then what was the increased price? ম্যাথটা আমরা বোঝার চেষ্টা করি। প্রাইস অফ আ প্রোডাক্ট বা অরিজিনাল প্রাইস ছিল 120, it's increased by 20%, ঠিক আছে? Then what is the increased price? Increase কত হয়েছে? 20% increase করছে। সো একটা জিনিসের দাম ছিল 120 টাকা, 120 টাকার উপর তারপর ভাবা হলো যে আচ্ছা ঠিক আছে এটার উপর আমরা 20% প্রাইসটা ইনক্রিজ করে দিই। সো আমরা যেটা করব, we find out 20% of 120 and then we add it to the original price, right? সো এটা আমরা এইভাবে করব যে 120 প্লাস ইনক্রিজ কতটুকু হবে, 20% যে ইনক্রিজটা করবে এটা কিন্তু অরিজিনাল প্রাইসের উপরে হচ্ছে, রাইট? 120 টাকার উপরে 20% ইনক্রিজ করবে। সো 20 অ্যাগেন আমাদের এটা পার্সেন্টেজ আছে, সো পার্সেন্টেজ থেকে যদি আমরা ডেসিমাল বা ফ্র্যাকশনে নিতে হয়, উই ডিভাইডেড বাই 100 অ্যান্ড দেন উই মাল্টিপ্লাই ইট বাই দি অরিজিনাল যে প্রাইসটা ছিল এটা। $24 আসতেছে আমাদের। আচ্ছা সো অরিজিনাল প্রাইস ছিল 120 টাকা, ইনক্রিজ করছে 20%, 20% অফ হোয়াট? 20% অফ দি অরিজিনাল প্রাইস 120, ইনক্রিজ করার পর 20% অফ 120 করার পর 24 আসছে, এটা ইনক্রিজ হবে কিন্তু অরিজিনাল যে প্রাইসটা 120 টাকা সেটার সাথে। সো 120 টাকার সাথে আরও 24 টাকা ইনক্রিজ করতেছে, সো 144 টাকা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা সো এখন আমরা যে ম্যাথটা দেখবো সেটা হচ্ছে ডিভিয়েশন। সো ডিভিয়েশন হচ্ছে দ্য অ্যাবসলিউট ডিফারেন্স বিটুইন দ্য রিয়েল ভ্যালু অ্যান্ড দ্য এস্টিমেটেড ভ্যালু। সো রিয়েল ভ্যালু অ্যান্ড এস্টিমেটেড ভ্যালু বা মেজার্ড ভ্যালু বলে অনেক সময় আর কি। সো এটা হচ্ছে কি, যে মনে করো একটা রাস্তা, হ্যাঁ রাস্তার লেন্থ হচ্ছে তোমার 1.5 কিলোমিটার্স, মানে উইচ ইজ 1500 মিটার্স, বাট আমরা যখন এটা মেজার করতে যাই হাতে, তখন আমাদের তো একটু ভুল হইতেই পারে, এদিক সেদিক হবেই, তাই না? আমরা তো অলওয়েজ যে আমাদের পিন পয়েন্ট এক্স্যাক্ট ইয়েটা হবে, আমরা যদি স্পেশালি আমরা যদি মেজারিং টেপ দিয়ে মেজার করি, তখন দেখা যায় যে অ্যাকচুয়াল ভ্যালু 1.5 কিলোমিটার্স বা 1500 মিটার্স, আমরা যখন ক্যালকুলেট করতেছি তখন এটা আসতেছে 1490 মিটার্স, 1.49 কিলোমিটার্স, রাইট? সো তখন কিন্তু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের ক্যালকুলেশন একটা ভুল আছে। সো রিয়েল ভ্যালুটা ইন দ্যাট কেস কত হবে? রিয়েল ভ্যালুটা হচ্ছে আমাদের 1.5 কিলোমিটার্স, রাইট? অ্যান্ড এস্টিমেটেড বা মেজার্ড ইন দিস পার্টিকুলার এক্সাম্পল এটা ওইটা মেজার্ড হবে। মেজার্ড ভ্যালুটা হচ্ছে আমাদের 1490 মিটার আর কি। সো এখানে কিন্তু একটা ডিভিয়েশন আছে, রিয়েল ভ্যালু 1500, মেজার্ড ভ্যালু 1490। সো ডিভিয়েশনটা কত? ডিভিয়েশন হচ্ছে 10। অ্যান্ড এখানে অ্যাবসলিউট ডিফারেন্স এই কারণে বলছে, দ্য রিজন হচ্ছে যে আমরা কিন্তু মানে অ্যাবসলিউট যে ডিফারেন্সটা আমরা হচ্ছে পজিটিভ নেগেটিভ এখানে কাউন্ট করবো না। অ্যাবসলিউট ডিফারেন্স ওইটাই মিন করছে যে আমরা এখানে পজিটিভ নেগেটিভ ধরবো না। সাপোজ আমাদের রিয়েল ভ্যালু হচ্ছে 1500, সো রিয়েল ভ্যালু যখন মেজার্ড ভ্যালু যখন আমাদের 1490 হবে, তখন আমাদের ডিভিয়েশন হবে কত? 10, তাই না? কারণ এটার ডিফারেন্স 10। এখন যদি ইনস্টেড অফ 1490 1510 যদি হইতো, ডিভিয়েশন উইল নট চেঞ্জ,
কারণ ডিভিয়েশনটা আমাদের হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, মানে হচ্ছে এটা নেগেটিভ পজিটিভ কিছু না, এটা হচ্ছে বেসিক্যালি রিয়েল ভ্যালু থেকে কতটুকু এই দিক সেই দিক এটাই ক্যালকুলেট করতেছে। এটা অলওয়েজ পজিটিভই থাকে, এটা কখনো নেগেটিভ ভ্যালু হয় না আর কি। সো এটাই হচ্ছে আমাদের ডিভিয়েশনটা। সো এখানে আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি যে রিয়েল ভ্যালু 80, এস্টিমেটেড ভ্যালু হচ্ছে 80.5, রাইট? সো এখানে আমাদের ডিভিয়েশনটা হচ্ছে এইটা মাইনাস এইটা, 80.5 minus 80, which is 0.5, right? So এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিভিয়েশন কি আমরা দেখলাম, এখন আমরা হচ্ছে ফ্র্যাকশনাল ডিভিয়েশন নিয়ে একটু দেখব কি জিনিসটা কি। সো ইট ইজ দ্য রেশিও অফ দি ডিভিয়েশন অ্যান্ড দি রিয়েল ভ্যালু। সো ওইখানে যদি আমরা একটু দেখি আবার এখানে যে আমাদের রিয়েল ভ্যালু ছিল 80, ডিভিয়েশন ছিল 0.5। সো এখানে ফ্র্যাকশনাল ডিভিয়েশন হচ্ছে রাইট। সো এখানে আমরা ফ্র্যাকশনাল ডিভিয়েশন যখন মেজার করবো আমরা অলওয়েজ হচ্ছে ডিভিয়েশন যেটা সেটা ডিভাইডেড বাই দি রিয়েল ভ্যালু নিব আর কি, রাইট? সো রিয়েল ভ্যালু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালুটা, নট আমাদের ভুল বা এস্টিমেটেড বা মেজার্ড যে ভ্যালু ওইটা না, দ্য অ্যাকচুয়াল ভ্যালু সেটা আমাদের নিচে থাকবে অ্যান্ড ডিভিয়েশনটা উপরে থাকবে। সো এটা যেটা বোঝাচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা থেকে কতটুকু ডিভিয়েট করছে, কত ফ্র্যাকশনে ডিভিয়েট করছে, রাইট? সো এখানে আমাদেরকে যদি পার্সেন্টেজ ডিভিয়েশন বের করতে বলে, কারণ এটা তো ফ্র্যাকশন ডিভিয়েশনে আসছে, তখন আমরা কি করব, তখন উই জাস্ট মাল্টিপ্লাই দিস উইথ 100, রাইট? তখন আমরা এটা 100 দিয়ে মাল্টিপ্লাই করলে, ফ্র্যাকশনাল ডিভিয়েশন 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের পার্সেন্টেজে চলে আসতেছে জিনিসটা, বিকজ আমরা জানি যে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য আমাদের মাল্টিপ্লাই বাই 100 করতে হয়। সো ওই জিনিসটাই যদি আমরা করি আমাদের পার্সেন্টেজ ডিভিয়েশন চলে আসবে। আচ্ছা, সো এখন আরেকটা ম্যাথ করে, এখানে বলতেছে দ্য লেন্থ অফ দ্য রোড ওয়াজ 120 মিটার, while measuring the length using his measuring tape, John found out the distance to be 118.5. সো এখানে ডিভিয়েশন কত? ওয়ান টোয়েন্টি থেকে 118.5, right? What is the percentage deviation in John's measurement? So percentage deviation যেটা divided by the actual value. অ্যাকচুয়াল ভ্যালুটা ছিল কিন্তু 120, ভুল ভ্যালুটা 118.5। সো আমরা এখানে অ্যাকচুয়াল ভ্যালুটা নিব। রাইট? সো এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। সো আমাদের পার্সেন্টেজ ডিভিয়েশন হচ্ছে 1.25%। আচ্ছা, সো এখন আমরা শেষের দিকে চলে আসছি আজকের লেকচার। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যা কিছু পড়ছিলাম সেটা রিলেটেড আমরা দুইটা ম্যাথ করবো আর কি, রাইট? সো ফার্স্টটা হচ্ছে ইটস রিলেটেড টু ফ্র্যাকশন, সেকেন্ডটাও ইটস নেক্সট ম্যাথ যেটা সেটাও ইটস রিলেটেড টু ফ্র্যাকশন। এই দুইটা ম্যাথ করে আমরা আজকের লেকচারটা শেষ করবো। সো এখানে বলতেছে sophomores, juniors and seniors attended a school meeting. Of 12 of those who attended were juniors. And 1/3 of those were seniors. If 36 sophomores attended the meeting, what was the total number of students who attended the meeting? Acha. So juniors, seniors and sophomores.
সো এখানে ফ্র্যাকশন দুইটা কিন্তু ফ্র্যাকশন দিয়ে দিচ্ছে, তাই না, 5/12 আর 1/3। এখানে কোনো ফ্র্যাকশন নাই, বাট এখানে আমাদের নাম্বার দিয়ে দিচ্ছে 36। সো এখন যেটা করতে হবে, আমরা আগে ফ্র্যাকশনটা বের করব। ফ্র্যাকশনটা বের করলেই কিন্তু আমরা হচ্ছে ইকুয়াল টু এটা দিলে আমরা এক্স্যাক্টলি টোটাল নাম্বার অফ স্টুডেন্টসটা বের করে ফেলবো। কীভাবে? টোটাল স্টুডেন্টস আমরা x ধরি, এখানে যে ফ্র্যাকশনগুলো আছে আমাদের, সাপোজ 5/12, 1/3, এগুলো কিন্তু আমাদের বেসড অন x, যে 5/12 অফ x, 1/3 অফ x, তাই না, এভাবে কিন্তু ইয়ে করা। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে টোটাল স্টুডেন্টস x, সো এখানে 5/12 x, 1/3 x-ই আছে। সো আমাদের টোটাল স্টুডেন্টস x থেকে আমরা মাইনাস করব হচ্ছে এই দুই ফ্র্যাকশনটা, 5/12 x and 1/3 x। যেটা আসবে যে ফ্র্যাকশনটা, ওইটা কিন্তু ইজ ইকুয়াল টু 36, তাই না, কারণ আমাদের জুনিয়র, সিনিয়র্স অ্যান্ড সফোমার্স ছাড়া কিন্তু আর কেউ নাই। সো জুনিয়র সিনিয়র্স মাইনাস করার পর যে ফ্র্যাকশনটা থাকবে, দ্যাট ইজ অনলি সফোমার্স অনলি, রাইট? এই ফ্র্যাকশনটা কিন্তু সফোমার্স অনলি, সো এটা ইজ ইকুয়াল টু 36। আচ্ছা, সো পুরো ম্যাথটা যদি আবার দেখি, জুনিয়র্স 5/12 x, টোটাল স্টুডেন্টস x, জুনিয়র্স 5/12 x, সিনিয়র্স 1/3 x, সফোমার্স ফ্র্যাকশন যাই না, বাট নাম্বার দেওয়া আছে 36। এখন টোটাল স্টুডেন্টস থেকে আমরা জুনিয়র্স অ্যান্ড সিনিয়র্সের ফ্র্যাকশন দুইটা মাইনাস করে ফেলতেছি। মাইনাস করার পর যেটা আমরা পাবো সেটা হচ্ছে দ্য ফ্র্যাকশন অফ সফোমার্স, ওইটা ইজ ইকুয়াল টু 36। সো ওইটা যখন আমরা করব, তখন কিন্তু আমরা যেখানে বেসিক্যালি পাবো সেটা হচ্ছে আমাদের এক্সের যে ভ্যালুটা, দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, উই সলভ ফর দ্যাট। সো আমরা সেটাই করলাম, উই সলভ ফর এক্স, অ্যান্ড এক্সের ভ্যালু পাইলাম হচ্ছে 144, রাইট? আমরা এখানে সলভ করে 144 পাইলাম। সো দ্যাট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস, অ্যান্ড হ্যান্স দ্য অ্যান্সার ইজ বি। আচ্ছা, সো এখন যেটা বলতেছে যে আফটার নেক্সট ম্যাথটা, লাস্ট ম্যাথটা আজকের, after eating at a restaurant, the bill was $144. Mushfiqur paid half of the total bill. So total bill $144 এর মধ্যে মুশফিকুর সবচেয়ে বেশি দিছে, which is half of the total bill. তখন বলতেছে আসান paid half of the remaining bill. So remaining billটা কত? 144 minus 72, which is basically 72. So remaining 72, Asan paid half of the remaining bill. 72 এর half pay করছে। সো 72 এর হাফ যখন আসান পে করে দিল, তখন এরপরে রিমেইনিং বিল কিন্তু 36, তাই না, কারণ টোটাল রিমেইনিং ছিল 72 and তো 36, সো 72 minus 36 is 36. এখন বলতেছে the rest was divided among 3 individuals, আসিফ, করিম and আফজাল। এই তিনজন হচ্ছে রিমেইনিং বা রেস্ট, যেটা বলতেছে এখানে 36. Afzal paid twice as much as Karim and Asif paid 3 times of what Afzal paid, right? So Afzal paid twice as much as Karim. So in that case, আমরা করিমকে x ধরে আফজালকে 2x ধরি। তারপর বলতেছে Asif paid 3 times of what Afzal paid. So আসিফ হচ্ছে আফজাল 2x times 3 6x, 6x পে করতেছে হচ্ছে আসিফ। সো হাউ মাচ ডিড করিম পে? আচ্ছা, সো এখন এই যে তিনটা,
x 2x 6x, এটা যদি আমরা প্লাস করি তখন কি শুডেন্ট ইট বি ইকুয়াল টু 36? বিকজ এই বিলটাই তো ওদের তিনজনের মধ্যে ভাগ হচ্ছে, মুশফিকুর আর আসান তো অলরেডি 72 36 দিয়ে দিছে, ওদের পার্ট বাদ দেওয়ার পরে 36 বাকি, এই 36 ওদের মধ্যে ডিভাইড হচ্ছে। সো ম্যাথটা কীভাবে করবো আমরা হচ্ছে x প্লাস 2x প্লাস 6x ইকুয়াল টু 36 দিয়ে 9x ইজ ইকুয়াল টু 36, x is equal to 36 by 9, 4. So আমাদেরকে বলছে how much did Karim pay? Karim paid x which is equal to 4. Right? আচ্ছা, সো এই ম্যাথটা কিন্তু অনেক বড় মনে হতে পারে, অনেক কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট ইটস অ্যাকচুয়ালি ভেরি সিম্পল। হোয়াট উই হ্যাভ টু ডু ইজ আমাদের স্টেপ বাই স্টেপ আগাইতে হবে, রাইট? আমরা যদি স্টেপ বাই স্টেপ না আগাইতাম তখন কিন্তু আমরা ম্যাথটা করতে পারতাম না। আমরা ফার্স্টে বিলটা নিছি, মুশফিকুরের পার্টটা নিছি, মাইনাস করে দিছি ওরটা, হাসানের পার্টটা দিছি, মাইনাস করে দিছি। তারপর যেহেতু বিলটা ওদের মধ্যে ভাগ হচ্ছে, আমরা ওদের রেশিওসগুলো বের করে, রেশিওসগুলো অ্যাড করে ইকুয়াল টু দ্য বিল করে আমরা করিম কত পে করছে উইচ ইজ এক্স, $4। এখন যদি আমাদেরকে বলতো যে আসিফ কত পে করছে, 6x যেহেতু, সো 6 times 4 24, রাইট? সো ওইভাবে আমরা এগুলো বের করে ফেলতে পারতাম আর কি। আচ্ছা, সো অ্যাগেন ম্যাথটা একটু বড় মনে হতে পারে, একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট আমরা যদি স্টেপ বাই স্টেপ আগাই তখন কিন্তু জিনিসটা এত বেশি কমপ্লিকেটেড লাগতেছে না, রাইট? সো এতটুকুই থাকলো আজকের লেকচারে, দেখা হবে আপনাদের সাথে পরের লেকচারে। এর আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।